স্বাগতম জানাই আপনাদের ওয়ার্ল্ড 24 সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রথম দিন সফল, দাবি মধ্যস্থতাকারীদের। আরও জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে হাজার ক্ষেপণাস্ত্রের শক্তির সমান চাল ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব, চীন থেকে 20টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, চিন্তায় ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে রোববার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতারা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে তেহরানের পক্ষে হাল ধরেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কয়েকজন। বৈঠকের শুরুতেই দুপক্ষের তীব্র মনস্তাত্ত্বিক লড়াই স্পষ্ট হয়। এমনকি ইরানি প্রতিনিধি দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যৌথ ফটো সেশন এবং হাত মেলাতেও অস্বীকৃতি জানায়। শান্তি আলোচনার উদ্বোধনী সেশনে ঠিক 80 মিনিটের মাথায় পুরো প্রক্রিয়ার দৃশ্যপট বদলে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হুমকি দেন, লেবাননে হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সিদের বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ না করা হলে ওয়াশিংটন ইরানে গত সপ্তাহের চেয়েও বিধ্বংসী সামরিক হামলা চালাবে। এই হুমকির খবর ভেন্যুতে পৌঁছানোর পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করে আলোচনার টেবিল থেকে সাময়িক ওয়াকআউট করে বৈঠক ত্যাগ করে ইরানি প্রতিনিধি দল। ওয়াকআউটের পর ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দেন, মার্কিন দাদাগিরি আর ফাঁকা হুমকিকে তেহরান বিন্দু মাত্র পাত্তা দেয় না। হুমকির মুখে কোনো আলোচনা হবে না উল্লেখ করে তিনি বলেন, মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে এই আলোচনার মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, সুইজারল্যান্ডে যাই হোক না কেন দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবে না তেল আবিব। আলোচনার প্রথম দিনে চরম অচলাবস্থার পরও হাল ছাড়েনি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনা একেবারে ভেঙে যায়নি, বরং এটিকে সাময়িক বিরতি হিসেবে দেখছেন তারা। পর্দার আড়ালের তীব্র কূটনীতির মাধ্যমে দুই পক্ষকে আবারও এক টেবিলে ফেরানোর চেষ্টা চলছে। 60 দিনের বেঁধে দেয়া সময়ের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করা, লেবানন যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের অবরুদ্ধ বিলিয়ন ডলারের বৈশ্বিক সম্পদ মুক্ত করার মতো জটিল শর্তগুলোর বাস্তবায়ন এখন মধ্যস্থতার সফলতার উপরই নির্ভর করছে বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত চুক্তির লক্ষ্যে প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। সুইজারল্যান্ডে দুদেশের উচ্চ পর্যায়ের আলোচনাকে ফলপ্রসূ বলছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার। যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইতিবাচক ও গঠনমূলক কথা হয়েছে দুপক্ষের। কাতারের কর্মকর্তাদের সূত্রে আল জাজিরা জানিয়েছে, প্রথম রাউন্ডের ফোকাসে থাকবে লেবানন, পরবর্তী ধাপে হরমুজ প্রণালী এবং তৃতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে হবে আলোচনা। তবে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের প্রথম দিনেও কথা হয় তেহরানের জব্দকৃত সম্পদ ছাড় ও নিষেধাজ্ঞা নিয়ে। আলোচনার মধ্যেই এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের হুমকি ঘিরে তৈরি হয় উত্তেজনা। হিজবুল্লাহর প্রতি সমর্থন দিলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেন, নিজেদের বচন নিয়ে সাবধান থাকা উচিত যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে সরাসরি মোকাবেলা করার চেয়েও আরও বড় কোনো কৌশল রয়েছে ইরানের কাছে। যুদ্ধের ময়দানে নয়, বরং কূটনীতির দাবার ছকে কি তেহরান এমন একটি চাল দিয়েছে যার প্রভাব পৌঁছে যেতে পারে যুক্তরাষ্ট্র পর্যন্ত? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে ঠিক এমন প্রশ্নই সামনে চলে আসে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে ইরানের আঞ্চলিক কৌশল। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন, তেহরান শুধু সীমান্ত সংঘাতের দিকে তাকিয়ে নেই, বরং এই সংকটকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং তেল আবিবকে মধ্যপ্রাচ্য ইস্যুতে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক জোট হিসেবে দেখা হয়। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই জোটে কি ধীরে ধীরে ফাটল ধরানোর চেষ্টা চলছে? আর যদি তাই হয়, তাহলে সেই পরিকল্পনার নেপথ্যে কি রয়েছে ইরান?
প্রতিরক্ষা বিশ্লেষক উলফ গ্যাং পুশতাইয়ের মতে তেহরান বর্তমানে লেবানন পরিস্থিতিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার বিশ্লেষণ অনুযায়ী ইরানের মনোযোগ শুধু সীমান্ত উত্তেজনা ইস্যুতে নয়, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে মত পার্থক্য আরও স্পষ্ট করে তোলা। প্রথম নজরে মনে হতে পারে ইরানের প্রধান উদ্দেশ্য দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল, কারণ মধ্যপ্রাচ্যের প্রায় সব পক্ষই জানে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল পুরোপুরি সামরিক অভিযান বন্ধ করবে এমন সম্ভাবনা খুবই কম। কারণ ইসরায়েলের অবস্থান পরিষ্কার, তাদের দাবি নিরাপত্তা হুমকি তৈরি হলে তারা যে কোনো সময় পাল্টা ব্যবস্থা নেবে। ফলে সীমান্তে উত্তেজনা কমলেও সামরিক প্রস্তুতি থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এখানেই শুরু হচ্ছে আসল কূটনৈতিক খেলা। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে যেসব কূটনৈতিক উদ্যোগ এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাচ্ছেন সেগুলোকে কেন্দ্র করেই নতুন হিসেব কষছে তেহরান। যদি ইসরায়েল বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা ওয়াশিংটনের কূটনৈতিক পরিকল্পনাকে কঠিন অবস্থায় ফেলতে পারে। আবার যদি যুক্তরাষ্ট্র সংযম দেখানোর আহ্বান জানায় তাহলে ইসরায়েলের সঙ্গে তাদের অবস্থানগত পার্থক্য আরও দৃশ্যমান হতে পারে। অর্থাৎ যেদিকেই পরিস্থিতি এগোক, ইরান হয়তো এমন একটি অবস্থান তৈরি করতে চাইছে যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একই কৌশলগত অবস্থানে রাখা কঠিন হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি নতুন কিছু নয়। অতীতেও দেখা গেছে সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি পরোক্ষ চাপ, আঞ্চলিক মিত্রদের ব্যবহার এবং কূটনৈতিক হিসাব নিকাশ বড় ভূমিকা পালন করেছে। আর এবারও অনেক বিশ্লেষক মনে করছেন তেহরান ঠিক সেই পথেই এগোচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের এই কৌশল কতটা সফল হবে তা এখনই বলা কঠিন, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক বহু দশকের এবং এটি শুধু সামরিক সহযোগিতার উপর নির্ভরশীল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থও। তবুও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, যুদ্ধ শুধু মিসাইল, ড্রোন বা বোমার লড়াই নয়, এর পেছনে চলে আরও বড় এক কূটনৈতিক যুদ্ধ, যেখানে একটি সঠিক চাল কখনো কখনো শত শত ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি Z-10C মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 এর অংশ হিসেবে চীনের সাথে এই চুক্তিটি করা হচ্ছে। বর্তমান বহরে থাকা পুরনো যুদ্ধ বিমানগুলো পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026 থেকে 2027 সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামী 10 বছরের সহজ কিস্তিতে এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে। 4.5 প্রজন্মের এই Z-10C অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান। এটি বিশেষ রাডার সিস্টেমে সজ্জিত, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার মিসাইল ছুঁড়তে সক্ষম, যা আকাশযুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশযুদ্ধে এই ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা দেখার পর এর প্রতি বাংলাদেশের আগ্রহ বাড়ে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। এই চুক্তি ঢাকা ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশের এই সামরিক কেনাকাটা ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে সংকীর্ণ শিলিগুড়ি করিডর, যা সামরিক পরিভাষায় চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডরের নিরাপত্তার জন্য বড় কৌশলগত চাপ সৃষ্টি করবে। এই চুক্তির আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং পাইলট ও ক্রু ট্রেনিং এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সুবিধাও দেবে চীন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় অংশই সরবরাহ করে চীন।
সাবমেরিন ও যুদ্ধজাহাজের পর এবার অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে ঢাকার প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। যদিও এই চুক্তিকে সম্পূর্ণ নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে দেখছে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে কোনো জোটে সামিল হওয়া এর উদ্দেশ্য নয় বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে।